গুড মর্নিং ক্লাস। আমি সন্তু, তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। তোমাদের সামনে যে ফুড এসআই এবং পিএসসি ক্লার্কশিপের এক্সামটা আসতে চলেছে, তার জন্য ম্যাথের ওপর থেকে আজ 8 নম্বর ক্লাস প্রোভাইড করা হচ্ছে। তো এর আগে অলরেডি আমরা ম্যাথের ওপর থেকে অনেকগুলো ক্লাস কভার করে নিয়েছি এবং এর পাশাপাশি ফুড এসআই এবং ক্লার্কশিপ স্পেশাল জিকে দিয়েছিল প্রায় কিন্তু 28-29টা মতো ক্লাস কমপ্লিট হয়ে গেছে। যদি সেই ক্লাসগুলো না দেখে থাকো, উপরে আই বাটনে দেখবে লিঙ্ক শো হচ্ছে, সেটার উপরে ক্লিক করো, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে লিঙ্কগুলো দেওয়া আছে। সেই লিঙ্কগুলো ক্লিক করে তোমরা প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে সেই ক্লাসগুলো পরপর করে নিতে পারবে। ক্লাসের শুরুতে প্রত্যেককে বলছি, প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাস দেখবে। ক্লাস শেষ হওয়ার পর যে অঙ্কগুলো আজকের সেশনে থাকছে সেগুলো কিন্তু বাড়িতে কমপক্ষে 3 থেকে 4 বার প্র্যাকটিস করবে। তো শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন দেখো, একটা পরীক্ষায় পায়েল ইংরাজি, অঙ্ক, হিন্দি এবং অঙ্কনে প্রাপ্ত গড় নম্বর বলা আছে কত? 50। আবার অঙ্ক, বিজ্ঞান, সমাজ শিক্ষা এবং হাতের কাজে প্রাপ্ত গড় নম্বর বলেছে কত? 70। যদি 7টা বিষয়ে তার প্রাপ্ত গড় নম্বর হয় 58, তবে সে অঙ্কে কত নাম্বার পেয়েছিল? তাহলে এখানে কি কি বলেছে? ইংরাজি বলেছে ফার্স্ট লাইনে, ইংলিশ বলেছে, ম্যাথ বলেছে, হিন্দি এবং বলেছে অঙ্কন। তো অঙ্কনে ইংলিশ হলো ড্রয়িং, তাই আমি এখানে ডি লিখলাম। তো এই 4টে সাবজেক্টের গড় নাম্বার কত বলেছে? গড় নাম্বার বলেছে 50। তাহলে মোট নাম্বার কত? 4টে সাবজেক্ট, তাহলে 4 গুণ করে দাও, তাহলে মোট নাম্বার পেয়ে যাচ্ছে কত? মোট নাম্বার পেয়ে যাচ্ছে 4 50 200। তারপরের লাইনে বলেছে দেখো, অঙ্ক, ম্যাথ বলেছে, সায়েন্স অর্থাৎ বিজ্ঞান, তারপরে বলেছে সমাজ শিক্ষা, আচ্ছা বাংলাতেই লিখছি বোঝার সুবিধার্থে, সমাজ লিখলাম, সমাজ শিক্ষা, আর বলেছে হাতের কাজ, হাতের কাজ। তো এই 4টে সাবজেক্টে প্রাপ্ত গড় নম্বর কত বলেছে? গড় নম্বর অঙ্কেই বলে দিয়েছে 70। তাহলে 4টে সাবজেক্টে গড় নম্বর 70, তাহলে টোটাল নাম্বার কত? 4 গুণ করে দাও, 4 7 28 280 নাম্বার হলো 4টে সাবজেক্টের মোট নাম্বার। জানতে চাইছে যে এখানে এই যে 7টা সাবজেক্ট আছে, 7টা সাবজেক্ট কি কি দেখো, ইংলিশ, ম্যাথ, হিন্দি, ড্রয়িং, 4টে সাবজেক্ট হলো। ম্যাথ এখান থেকে সেকেন্ড লাইনে রিপিট হচ্ছে, তাই ম্যাথকে কাউন্ট করছি না। তো 4টের পরে এটা হলো 5টা, অর্থাৎ এস ফর কি? এস ফর হলো সায়েন্স, বিজ্ঞান, সমাজ শিক্ষা হলো 6টা, আর হাতের কাজ হলো 7টা। এই 7টা সাবজেক্টের প্রাপ্ত গড় নাম্বার বলেছে কত? 58। তাহলে 7টা সাবজেক্টে টোটাল নাম্বার কটা পায়? 7টা সাবজেক্টে, 7টা সাবজেক্টের টোটাল নাম্বার, টোটাল নাম্বার কত? টোটাল নাম্বার হলো 58 ইন্টু 7। গুণ করো, গুণ করলে এখানে 7টা সাবজেক্টের মোট নাম্বার পেয়ে যাবে 27 56 6, হাতে 5, 5 7 35, আর 5 যোগ করলে হয় 40, 406 নাম্বার। এবার এই যে সাবজেক্ট দুটো, 4টে সাবজেক্ট বলা আছে, অর্থাৎ ইংলিশ, ম্যাথ, হিন্দি অ্যান্ড ড্রয়িং, আর এদিকে ম্যাথ, সায়েন্স, সমাজ শিক্ষার হাতের কাজ, এই সাবজেক্টগুলোকে যোগ করো। যোগ করলে এখান থেকে সমষ্টি কি পাবে? ইংলিশ পাবে, ম্যাথ পাবে, তারপর হিন্দি পাবে, আবার ড্রয়িং পাবে, তারপর আবার সেকেন্ড লাইনে এসে আবার ম্যাথ পাবে। তাই ম্যাথের আগে আমি এখানে 2m লিখে রাখছি, কারণ ম্যাথ দুবার পাচ্ছ। এরপর সমাজ, সায়েন্স, তারপর হলো সমাজ শিক্ষা, সমাজ শিক্ষা, আর একটা হলো কি হাতের কাজ। তো এই সাবজেক্টগুলোর মোট নাম্বার যোগ করো, যোগ করলে কত হচ্ছে? 200 প্লাস 280 কত হচ্ছে? যোগ করলে 480। তো এখান থেকে ম্যাথ ডবল কাউন্ট হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমি যদি এই টোটাল যে নাম্বারটা, এই টোটাল নাম্বারটা বিয়োগ করে দিই, তাহলে ম্যাথে কত নাম্বার পাওয়া যাচ্ছে সেটা আমরা এখান থেকে বুঝতে পারবো। অর্থাৎ এখান থেকে আমি বাদ দেবো কি? ইংলিশ, মানে এই যে 7টা সাবজেক্ট, 7টা সাবজেক্টই বাদ দেবো। 7টা সাবজেক্ট বাদ দেওয়ার অর্থ হলো একটা ম্যাথ এখান থেকে বাদ চলে যাবে, অর্থাৎ একটা ম্যাথ এখানে পড়ে যাবে। তো ম্যাথের প্রাপ্ত নাম্বার এখান থেকে পেয়ে যাবে 480 থেকে 406 বিয়োগ করে দাও, বিয়োগ করলে এখান থেকে পাবে কত? 80 থেকে 6 বাদ দিলে হবে 74। তো ম্যাথে কত নাম্বার পেয়েছে? 74। সেটাই কোশ্চেনে জানতে চাইছে। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। একটা আয়তক্ষেত্রের প্রস্থ বলেছে 5 সেন্টিমিটার আর কর্ণ বলে দিয়েছে 13 সেন্টিমিটার। তাহলে এখানে জানতে চাইছে যে ক্ষেত্রটির পরিসীমা কত হবে। আচ্ছা, আয়তক্ষেত্রের কর্ণ, কর্ণের সূত্র আমি অনেকবার পড়িয়েছি এর আগের যে 7টা ক্লাসে, সেই 7টা ক্লাসে কি বলেছিলাম? আয়তক্ষেত্রের কর্ণ সমান দৈর্ঘ্যের স্কয়ার রুট ওভার দৈর্ঘ্যের স্কয়ার প্লাস প্রস্থের স্কয়ার, আন্ডার রুট দৈর্ঘ্যের স্কয়ার প্লাস প্রস্থের স্কয়ার। তো এখানে প্রস্থ বলা আছে, দৈর্ঘ্য আমাকে বার করতে হবে। কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে 13 সেন্টিমিটার, 13 বসালাম। দৈর্ঘ্যটাকে আমি এক্স ধরে নিলাম, এক্স এর স্কয়ার,
আর প্রস্থের ভ্যালু বলে দিয়েছে কত 5 সেন্টিমিটার, তো এখানে 5 এর স্কয়ার। এই বর্গমূলটা উঠে গেল, বর্গমূল উঠে গেলে এখান থেকে পাবে x স্কয়ার প্লাস 5 স্কয়ার ইকুয়াল টু 13 স্কয়ার। স্কয়ার নাম্বার তোমাদের 1 থেকে 30 পর্যন্ত স্কয়ার নাম্বার অনেক দিন মুখস্থ করতে বলেছি, তো সেটাই কিন্তু এখানে কাজে লাগবে। 13 এর স্কয়ারের কত হবে, 13 এর স্কয়ার করলে 169, 5 এর স্কয়ার করলে হবে 25, বিয়োগ করলে এখান থেকে পাবে 144, x সমান রুট ওভার 144, 144 কার বর্গমূল 12 এর বর্গমূল, অর্থাৎ সরি 12 এর স্কয়ার হলো কত 144, তো অর্থাৎ 144 এর বর্গমূল হবে কত 12। তো এখান থেকে কি পেলে, এখান থেকে দৈর্ঘ্য পেলে, কিন্তু জানতে চাইছে কি, জানতে চাইছে আয়তক্ষেত্রের পরিসীমা কত। আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তো 2 ইনটু দৈর্ঘ্য কত পেলে, দৈর্ঘ্য পেলে 12 সেন্টিমিটার, প্রস্থ ছিল 5 সেন্টিমিটার, যোগ করে দাও 2 ইনটু 12 আর 5 যোগ করলে 17, 17 দুগুণ 34 সেন্টিমিটার অ্যান্সার হবে পরিসীমা। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেন। দুটো সংখ্যার যোগফল বলেছে 45, তো দুটো সংখ্যা আমি ধরে নিচ্ছি, একটা সংখ্যা x আর একটা সংখ্যা y, এদের যোগফল কত বলেছে, যোগফল বলেছে 45। তারপর বলেছে সংখ্যা দুটোর বিয়োগফল তাদের যোগফলের 1/9 অংশ। তো সংখ্যা দুটোর বিয়োগফল আমি ধরে নিচ্ছি x বড়, তো x মাইনাস y সমান কত বলেছে যোগফলের 1/9 অংশ। তো যোগফল কত, যোগফল 45, 45 এর 1/9 অংশ, 1/9 অংশ কাটাকুটি করো, কাটাকুটি করলে এখান থেকে 5, তাহলে 1/9 অংশ কত হবে, 1/9 অংশ সমান হবে 5। তো x মাইনাস 5 সমান কত হবে, x মাইনাস 5 সমান 5 হচ্ছে। এখানে বলেছে সংখ্যা দুটোর লসাগু কত। তো ফার্স্টে আগে সংখ্যা দুটো বার করি, এবং তোমাদের বলেছিলাম যখনই এই রকম ডাবল সমীকরণ পাবে যেখানে একটা প্লাস থাকবে, x প্লাস y সমান একটা ভ্যালু থাকবে, x মাইনাস y সমান একটা ভ্যালু থাকবে, তো x এবং y এর মান বার করার সব থেকে সোজা পদ্ধতি x সমান কি, এই যে সংখ্যা দুটো আছে এই দুটোকে যোগ করো, 45 আর 5 যোগ করলে 50, 2 দিয়ে ভাগ করে দাও। আর y এর ভ্যালু বার করার সহজ পদ্ধতি কি, y এর আগে দেখবে মাইনাস আছে, সেই কারণে এখানেও মাইনাস করবে, অর্থাৎ এদের ডিফারেন্স করবে। 45 আর 5 এর ডিফারেন্স কত, ডিফারেন্স হবে 40, ভাগ করে দাও কত দিয়ে, 2 দিয়ে। তো এখান থেকে x এবং y এর ভ্যালু পেয়ে যাবে। তো x এর ভ্যালু পাচ্ছ এখান থেকে 25, y এর ভ্যালু এখান থেকে পাচ্ছ কত 20। তাহলে সংখ্যা দুটো এখান থেকে পেয়ে গেলে 25 আর 20, 25 আর 20 এর এখান থেকে এলসিএম অর্থাৎ লসাগু বার করো, 5 দিয়ে ভাগ করলে 5 5 এ 25, 4 5 এ 20, এলসিএম কত হবে, এলসিএম হবে এখানে 100, 100 হবে এর এলসিএম। যাদের প্র্যাকটিস ভালো আছে তারা এখান থেকেই কিন্তু আর এলসিএম বার করবে না, কারণ এখান থেকেই ডাইরেক্ট মার্কিং করবে 100, কারণ তারা প্র্যাকটিস এতটাই করেছে বাড়িতে যে 25 আর 20 এলসিএম 100 হয়, এটা তাদের কিন্তু অলরেডি মুখস্থ আছে। তো চলে আসো এবার পরের কোশ্চেন। একটা মাঝি স্রোতের বিপরীতে 1 ঘন্টায় 2 কিলোমিটার যায় এবং স্রোতের অনুকূলে 10 মিনিটে 1 কিলোমিটার পথ যায়। স্থির জলে 5 কিলোমিটার যেতে ওই মাঝির কত সময় লাগবে। ভালো কোশ্চেন, এটা কিন্তু স্ট্রিম অ্যান্ড বোর্ডের কোশ্চেন। তো এখানে ওই একটাই সূত্র, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, এই সূত্রে দ্বারাই কিন্তু তোমাদের অঙ্কটা সলভ করতে হবে। তো এখানে আমি যদি ফার্স্টে বলি যে স্রোতের বিপরীতে স্পিড কত ছিল, স্রোতের স্রোতের বিপরীতে স্রোতের বিপরীতে স্পিড, স্পিড কত ছিল, স্পিড সমান ডিস্টেন্স, ডিস্টেন্স কত ডিস্টেন্স গিয়েছে 2 কিলোমিটার, কত সময়ে গিয়েছে 1 ঘন্টায় গিয়েছে। তো কি হবে 2 কিলোমিটার পার ঘন্টা স্পিড ছিল স্রোতের বিপরীতে। স্রোতের অনুকূলে কি বলেছে, স্রোতের অনুকূলে 10 মিনিটে 10 মিনিটে যায় কত পথ, 1 কিলোমিটার পথ। তো আমি যদি ঘন্টায় বার করতে চাই তাহলে 10 মিনিটকে আমাকে 60 মিনিট করতে হবে। তো এখান থেকে বার করো 1 মিনিটে যায় কত 1/10 কিলোমিটার পথ, আর 60 মিনিটে যায় কত পথ, 60 মিনিটে যায় উপরে 60 গুণ করে দাও, 60/10 কাটাকুটি করলে 6 কিলোমিটার পথ। তো এখান থেকে 6 কিলোমিটার পথকে এখান থেকে তুমি বলতে পারো যে স্পিড কত 6 কিলোমিটার পার আওয়ার। কেন, 60 মিনিট মানে আমরা কি জানি 1 ঘন্টা মানে 60 মিনিট, অর্থাৎ 1 ঘন্টায় কত পথ যাচ্ছে, 1 ঘন্টায় যাচ্ছে 6 কিলোমিটার। তাহলে স্পিড কত, স্পিড এই একইভাবে স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্স এখান থেকে পেলে কত 6 কিলোমিটার, 1 ঘন্টায় যাচ্ছে, তো এখান থেকেই 6 কিলোমিটার পার ঘন্টা হলো তার স্পিড। কি, স্রোতের অনুকূলে, এটা কি পেলে, এটা পেলে স্রোতের অনুকূলের স্পিড। তাহলে স্রোতের বিপরীতের স্পিড পেয়েছো, স্রোতের অনুকূলের স্পিড পেয়েছো। স্রোতের বিপরীতের অর্থ কি, আচ্ছা তার আগে এখানে ধরতে হবে যে আমি ধরে নিই নৌকার বেগ, নৌকার বেগ আমি এখানে ধরছি x কিলোমিটার পার ঘন্টা ছিল, আর স্রোতের বেগ
স্রোতের স্রোতের বেগ আমি এখানে ধরে নিলাম ওয়াই কিলোমিটার পার ঘন্টা ছিল। তো নৌকার বেগ আর স্রোতের বেগ যদি যোগ করি তাহলে সেটা কি হয়, অনুকূলে হয়। অর্থাৎ অনুকূলে মানে স্রোতের দিকে যাচ্ছে, তো সেই স্পিডটা কত পেয়েছি 6 কিলোমিটার পার ঘন্টা। তো এক্স প্লাস ওয়াই সমান 6 লিখলাম। আর নৌকার বেগ থেকে যদি আমি স্রোতের বেগ বিয়োগ করে দিই তাহলে সেটা কি পাবো, সেটা পাবো প্রতিকূলের বেগ অর্থাৎ স্রোতের বিপরীতের বেগ। তো স্রোতের বিপরীতের বেগ কত পেয়েছি 2 কিলোমিটার পার ঘন্টা। তো এখান থেকে একইভাবে এক্স এবং ওয়াই এর মান যেমনটা বার করতে শেখালাম এর আগের কোশ্চেনে একইভাবে বার করবে। তো এখানে 6 আর 2 কত হবে 8, 8কে 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে কত 4 কিলোমিটার পার ঘন্টা হবে নৌকার বেগ। আর ওয়াই সমান কত হবে 6 থেকে 2 বাদ দিলে 4, 4কে 2 দিয়ে ভাগ করলে 2, 2 কিলোমিটার পার ঘন্টা হবে কি স্রোতের বেগ। এবার দেখো এখানে কোশ্চেনে কি জানতে চাইছে স্থির জলে 5 কিলোমিটার ডিস্টেন্স যেতে ওই মাঝির কত সময় লাগবে। তো স্থির জলে যাচ্ছে মানে আমার স্রোতের বেগ প্রয়োজন নেই, শুধুমাত্র নৌকার বেগ প্রয়োজন। তো স্থির জলে 5 কিলোমিটার ডিস্টেন্স যেতে কত সময় লাগবে, তো এই সূত্র ধরে স্পিড ইকুয়াল ডিস্টেন্স বাই টাইম, এই সূত্র থেকেই টি ইকুয়াল টু ডি বাই এস। আর ডিস্টেন্স কত 5 কিলোমিটার যাচ্ছে, স্পিড কত, স্পিড হলো 4 কিলোমিটার পার ঘন্টা, তাহলে সময় লাগবে 5-এর 4 ঘন্টা সময় লাগবে। দেখো কোন অপশনে আছে, আচ্ছা এখানে মিনিট বার করে নাও। তো 5-এর 4 ঘন্টা মানে 1 ঘন্টা, 1 ঘন্টা কি করে হচ্ছে 1 পূর্ণ 1-এর 4। তো 1 পূর্ণ 1-এর 4 ঘন্টা মানে কি 1 ঘন্টা, আর 1-এর 4 ঘন্টার সাথে মিনিট গুণ করে দাও, মিনিট গুণ করলে এখান থেকে 4-15-60 অর্থাৎ 1 ঘন্টা 15 মিনিট, 1 ঘন্টা 15 মিনিট সময় লাগবে। দেখো কোন অপশন আছে, অপশন সি তে আছে, অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। কোশ্চেনটা ভালো কোশ্চেন, বাড়িতে কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবে। চলে আসো পরের কোশ্চেন। অভয় একা 15 দিনের মধ্যে একটা কাজ করতে পারেন, ভানু একা 12 দিনের মধ্যে সেই একই কাজ করতে পারে, চেতন একা 20 দিনের মধ্যে সেই একই কাজ করতে পারে। তো এখানে যা যা বলেছে আগে ফার্স্টে লিখে নাও। অভয় কি বলেছে, অভয় 15 দিনে যে কাজ করতে পারে সেম একই কাজ ভানু করতে পারে 12 দিনে, সেম একই কাজ চেতন করতে পারে কত দিনে 20 দিনে করতে পারে। বলছে একসঙ্গে তারা কাজ শুরু করলো, চেতন 2 দিন পর চলে গেল, বিদায় নিল, অভয় এবং ভানু কতদিনে বাকি কাজগুলো শেষ করতে পারবে। তো আগে ফার্স্টে বার করে নিই এখান থেকে এলসিএম কত, তো 15, 12, 20 এর এলসিএম বার করবে, এলসিএম পাবে কত 60। এটাই কি হবে, এটাই হবে টোটাল ওয়ার্ক। এখান থেকে এর এফিসিয়েন্সি বার করো, কিভাবে বার করবে 60 দিয়ে 15কে ভাগ, সরি 60কে 15 দিয়ে ভাগ করো, ভাগ করলে পাবে কত 4। তো এটা হবে এর এফিসিয়েন্সি। একইভাবে ভি এর এফিসিয়েন্সি পেয়ে যাবে 5, 12, 60, আর সি এর এফিসিয়েন্সি একইভাবে পাবে 3, 20, 60। তো এফিসিয়েন্সি পেয়ে গেলে এরা তিনজনে কতদিন কাজ করেছে, 2 দিন ধরে কিন্তু তিনজনে কাজ করেছে। তো তিনজনের এফিসিয়েন্সি বার করো, অর্থাৎ এ ফর অভয়, ভি ফর ভানু আর সি ফর চেতন। তো তিনজনের এফিসিয়েন্সি কত 4 আর 5 9, 9 আর 3 যোগ করলে কত হয় 12। এই 12 ইউনিট কাজ তারা একদিনে করে, দুদিনে কত ইউনিট কাজ করে 2 গুণ করে দাও, 24 ইউনিট কাজ তারা 2 দিনে করছে। টোটাল কাজ ছিল 60 ইউনিট, তার থেকে 24 ইউনিট বিয়োগ করে দাও কারণ 2 দিনে তারা কাজ করে নিয়েছে, তাহলে পড়ে থাকছে কত, এখান থেকে 6, এখান থেকে 3, তো 36 ইউনিট কাজ কিন্তু এখনো বাকি থাকছে। তো এই 36 ইউনিট কাজটা কে কে করবে, এখানে দেখো বলেছে চেতন 2 দিন পরে বিদায় নিল অর্থাৎ চলে গেল, তাহলে বাকি কোন দুজন পড়ে থাকছে, বাকি পড়ে থাকছে অভয়, বাকি পড়ে থাকছে ভানু। তো এরা দুজন মিলে কাজ করছে, এদের দুজনের এফিসিয়েন্সি কত, অর্থাৎ অভয় এন্ড ভানুর এদের এফিসিয়েন্সি কত, এদের এফিসিয়েন্সি 4 আর 5 যোগ করলে হয় 9, অর্থাৎ এরা একদিনে 9 ইউনিট কাজ করে। তাহলে বাকি যে 36 ইউনিট কাজটা পড়ে আছে সেটা কতদিনে করতে পারবে, তো নাম্বার অফ ডেজ ইকুয়াল টু বাকি যে ওয়ার্কস বাই এদের এফিসিয়েন্সি, এফিসিয়েন্সি কত পেলে 9। তো ভাগ করে দাও 4, 9, 36, অর্থাৎ 4 দিনে বাকি কাজটা করবে। এবার দেখো কোশ্চেনে কি জানতে চাইছে, অভয় এবং ভানু কতদিনে বাকি কাজগুলো শেষ করবে, তো 4 দিনে বাকি কাজগুলো শেষ করবে। আছে দেখো অপশন বি তে, অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন। আচ্ছা এখানে তোমাদের একটা ছোট ইনফরমেশন দেওয়ার আছে, তোমরা এখন যে ম্যাথের ক্লাসটা করছো সেটা ফুড এসআই এবং পিএসসি ক্লার্কশিপ স্পেশাল ক্লাস, এছাড়া আদার্স যে সমস্ত এক্সামের নামগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ, প্রত্যেকটা এক্সামের জন্য এই চ্যানেলে সম্পূর্ণ ফ্রিতে লাইভ ক্লাস কিন্তু প্রোভাইড করা হয়। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে ক্লাস থেকে যায় রেকর্ডেড ফরম্যাটে, সুতরাং পরবর্তীতে তোমরা ক্লাসগুলো দেখতে পারবে। যে এক্সামগুলোর নাম তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের আলাদা আলাদা কিন্তু হোয়াটসঅ্যাপ ব্যাচ ওপেন করা আছে, সেই হোয়াটসঅ্যাপ ব্যাচে তোমরা যুক্ত হয়ে যাও। হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হওয়ার একটাই বেনিফিট,
যে কখন তোমাদের কোন ক্লাস চলছে বা ক্লাসের লিঙ্কগুলো প্রোভাইড করা, বা তোমাদের কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন থাকলে, এক্সাম ওরিয়েন্টেড কোনো ইনফরমেশন বা অ্যাডমিট কার্ড কবে দেওয়া হচ্ছে এক্সামের, বা নোটিফিকেশন কোনো কিছু বার হলে সবকিছুই তোমাদের হোয়াটসঅ্যাপ ব্যাচে জানানো হয়। তো নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ 9933434203, এই নাম্বারে আমাদেরকে ইনফর্ম করো হোয়াটসঅ্যাপে, তোমাদেরকে সেখান থেকে নির্দিষ্ট ব্যাচে কিন্তু অ্যাড করে নেওয়া হবে। এছাড়া এখানে আরো আরেকটা ইনফরমেশন দেওয়ার আছে, তোমরা এখন যে চ্যানেলটাতে ক্লাসটা দেখছো চ্যানেলের নাম হলো দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই তোমরা প্রত্যেকটা এক্সামের জন্য জিকেজিএস এর ক্লাস, কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস, রিজনিং এর ক্লাস অ্যান্ড ইংলিশের ক্লাস পেয়ে যাবে সম্পূর্ণ ফ্রিতে এই চ্যানেল থেকে। এছাড়া ফুড এসআই এবং পিএসসি ক্লার্কশিপ স্পেশাল ম্যাথের যে টার্গেট ব্যাচটা সেটা কিন্তু এই চ্যানেলে প্রোভাইড করা হচ্ছে। এছাড়া বাদ বাকি যে সমস্ত ম্যাথের ক্লাস, প্রত্যেকটা ম্যাথের ক্লাস কিন্তু প্রোভাইড করা হয় আমাদের আরেকটা নতুন চ্যানেলের নাম হলো ম্যাথস বাই সন্তু স্যার, এই চ্যানেলে প্রোভাইড করা হচ্ছে। তো প্রত্যেককে বলছি তোমরা সামনে যে সমস্ত এক্সামগুলো আসতে চলেছে, যে এক্সামের জন্য তোমরা প্রিপারেশন নিতে চাও, তো এই দুটো চ্যানেল থেকে সম্পূর্ণ ফ্রিতেই প্রিপারেশন নিতে পারবে। চ্যানেল দুটোকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনকে তোমরা অল নোটিফিকেশন সেট করে রাখো এবং সবথেকে গুরুত্বপূর্ণ রেগুলার বেসিসে ক্লাসগুলো করতে থাকো। চলে আসো পরের কোশ্চেন। 10 বছর পর এর বয়স 10 বছর আগে বিয়ের বয়স যা ছিল তার দ্বিগুণ হবে। এই লাইনটাতেই কোশ্চেন আছে। তো এখানে কি বলেছে, এর বয়স আর বিয়ের বয়স। কি বলছে, 10 বছর পর এর বয়স আর 10 বছর পর এর বয়স 10 বছর আগে বিয়ের বয়স যা ছিল তার দ্বিগুণ হবে। তারপরে দেখো বলেছে যে এর বর্তমান বয়স বিয়ের থেকে 9 বছর বেশি হলে বিয়ের বর্তমান বয়স কত। তো আগে এখান থেকে ক্যালকুলেট করো যে এ আর বি এর বর্তমান বয়স কত। তো এখানে বলেছে দেখো এর বর্তমান বয়স বিয়ের বর্তমান বয়সের থেকে 9 বছর বেশি, তো আমি ধরে নিচ্ছি বিয়ের বর্তমান বয়স x বছর, তাহলে এর বর্তমান বয়স কি বলেছে বি এর থেকে 9 বছর বড়, তাহলে এর বয়স অবভিয়াসলি x প্লাস 9 বছর হবে। এরপর ফার্স্ট লাইনে আসো, ফার্স্ট লাইনে কি বলছে, বলছে 10 বছর পর এর বয়স, তাহলে 10 বছর পর এখন বর্তমান বয়স যদি x প্লাস 9 বছর হয়, তাহলে 10 বছর পর এর বয়স কত হবে, এর সাথে আরো 10 যোগ করে দাও, সেটা হবে 10 বছর পর এর বয়স। এরপর বলছে যে 10 বছর আগে বিয়ের বয়স যা ছিল তার দ্বিগুণ হবে, তাহলে এখন বিয়ের বয়স কত x বছর, এর থেকে 10 বছর বিয়োগ করে দাও, যে বয়সটা হবে সেটা এই 10 বছর পরে এর বয়স যেটা আমি এখানে ক্যালকুলেট করলাম এর ডবল হবে, দ্বিগুণ হবে, তো এর সাথে 2 গুণ করে দাও এবং এটাকে ইকুয়াল করে দাও। এবার এখান থেকে x এর ভ্যালু ক্যালকুলেট করো, তাহলে এখান থেকে পেয়ে যাবে যে বিয়ের বর্তমান বয়স কত। তো এখান থেকে পাচ্ছ x প্লাস 19 আর এখানে গুণ করলে 2x মাইনাস কত হচ্ছে 20, এদিকে সমানের এদিকে আসলে হয়ে যাবে x, মানে x টা এদিকে গেলে x আর এদিকে -20 এদিকে আসলে হয়ে যাবে কত 39, অর্থাৎ x এর ভ্যালু কত পেলে, x এর ভ্যালু পেলে 39, সেটাই হবে বি এর বর্তমান বয়স, কারণ আমি x ধরেছিলাম বি এর বর্তমান বয়স, তো অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি। চলে আসো পরের কোশ্চেন। একটা ত্রিভুজের বাহুগুলোর অনুপাত বলেছে 7:9:12। আচ্ছা এখানে একটা কথা বলে রাখি, যদি তোমাদের ক্লাসগুলো ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটাকে তোমরা লাইক করবে, প্রিভিয়াস ক্লাসগুলো না দেখে থাকলে সেই ক্লাসগুলো কিন্তু অবশ্যই দেখে নেবে। প্রত্যেকটা ক্লাস কিন্তু তোমাদের এক্সাম ওরিয়েন্টেড, মানে এক্সামে যেমন টাইপের কোশ্চেন আসতে পারে তেমন ধরনের কোশ্চেনই কিন্তু তোমাদের প্র্যাকটিস করানো হচ্ছে। তাই ক্লাস ভালো লাগলে অবশ্যই কিন্তু ক্লাসটাকে লাইক করবে। এখানে দেখো কোশ্চেন কি বলেছে, একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত বলে দিয়েছে 7:9:12, যদি সবচেয়ে বড় বাহু এবং সব থেকে ছোট বাহুর অন্তর যদি 15 সেন্টিমিটার হয় তবে সব থেকে বড় বাহুর দৈর্ঘ্য কত। তো এখানে রেশিও কি বলেছে 7:9:12, এর মধ্যে বড় কোনটা, বড় হলো 12, ছোট কোনটা 7, এদের ডিফারেন্স কত, ডিফারেন্স হলো 5, 5 এর ভ্যালু কত বলে দিয়েছে 15 সেন্টিমিটার, বার করতে বলেছে বড় বাহুর দৈর্ঘ্য কত, তাহলে একের ভ্যালু কত, একের ভ্যালু হবে 15/5, কাটাকুটি করলে 3 সেন্টিমিটার হবে একের ভ্যালু। বার করতে হবে 12 ভ্যালু কত, তাহলে 12 সমান কত 12 ইন্টু 3, 3 12 36 মিটার হবে অ্যান্সার, সঠিক অ্যান্সার অপশন নাম্বার ডি এর কিন্তু কারেক্ট অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেনে, লিটার প্রতি 12 টাকা দরে দুধের সাথে কি অনুপাতে জল মেশালে মিশ্রিত দুধের দাম প্রতি লিটার 8 টাকা হবে। ভালো কোশ্চেন, কোশ্চেনটা ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু ছেড়ে চলে আসে, কেন ছেড়ে চলে আসে এখানে খেয়াল করবে, এই কোশ্চেনটা কিন্তু অ্যালিগেশন প্রসেসে তোমাদের সলভ করতে হবে। এখানে বলছে যে লিটার প্রতি 12 টাকা দরের দুধ, এই লিটার প্রতি 12 টাকা দরের দুধের সাথে কি মেশাচ্ছে, মিল্ক, মিল্কের সাথে মেশাচ্ছে ওয়াটার অর্থাৎ জল। আচ্ছা জল যদি মেশায়, জলের জন্য কিন্তু আমাদের কোনো টাকা লাগছে না, তাই
জলের ভ্যালু কত, জলের ভ্যালু হলো 0, অর্থাৎ 12 টাকা লিটার দুধের সাথে আমি 0 ভ্যালুর অর্থাৎ তার দাম নেই সেই ভ্যালুর জল আমি সেখানে মেশাচ্ছি, মেশানোর ফলে যে দুধটা হচ্ছে সেই দুধটাকে আমি 8 টাকা প্রতি লিটারে হিসাবে কিন্তু আমি বিক্রি করছি। তাহলে 8 কে লিখবো এখানে, এখানে ওয়াটার ভ্যালুটা 0 ধরতে হবে, এটা কিন্তু খেয়াল রাখবে সব সময়। এবার এখান থেকে বিয়োগ করো, অ্যালিগেশন প্রসেস, 8 - 0 = 8 হবে, আর 12 থেকে 8 বাদ দিলে কত হবে 4। তো 8:4 রেশিও আসছে, কাটাকুটি যাবে, 4 2 8, 4 1 4, তো রেশিও কত পাচ্ছ 2:1, অর্থাৎ কত অনুপাতে মেশাতে হবে, দুধ এবং জল 2:1 অনুপাতে মেশাতে হবে। অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন। এক ব্যক্তি 317 টাকায় একটা দ্রব্য বিক্রয় করে যত পরিমাণ, খেয়াল করবে কোশ্চেনটা ভালো কোশ্চেন, 317 টাকায় বিক্রি করে যত পরিমাণ তার প্রফিট হচ্ছে, যত পরিমাণ তার লাভ হচ্ছে, সেই জিনিসটা যদি সে 233 টাকায় বিক্রি করত তাহলে কি হতো, তাহলে কিন্তু তার সম পরিমাণ ক্ষতি হয়। তো এখানে কি বলতে চাইছে, ধরো কোনো একটা প্রোডাক্ট সে 125 টাকায় বিক্রি করছে। তো 125 টাকায় বিক্রি করলে যে টাকা তার ক্ষতি হয়, যে টাকা তার লাভ হয়, 75 টাকায় বিক্রি করলে সেই টাকা তার ক্ষতি হয়। তো আমি ধরে নিচ্ছি তার লাভ হচ্ছে কত, তার লাভ হচ্ছে 25 টাকা। তাহলে তার লাভ যদি 25 টাকা হয়, তাহলে 125 থেকে 25 বাদ দিলে তুমি এর ক্রয় মূল্য পেয়ে যাবে, জিনিসটার ক্রয় মূল্য। তাহলে জিনিসটার ক্রয় মূল্য কত 100, তো 25 টাকা এখানে লাভ হচ্ছিল। আর কি বলেছি, যেটা লাভ হচ্ছিল সেটাই যদি ক্ষতি হয় 75 টাকায় বিক্রি করলে, তাহলে আমি ক্ষতি হচ্ছে যেহেতু, তাহলে 75-এর সাথে 25 যোগ করলে এখানেও দেখো আমি ক্রয় মূল্য 100 পেয়ে যাচ্ছি। তো এটাই কিন্তু কোশ্চেনের কথা। তো আমি ধরে নিচ্ছি 317 টাকায় যদি বিক্রি করে তার লাভ হচ্ছে কত, লাভ হচ্ছে এক্স টাকা, তাহলে এখান থেকে ক্রয় মূল্য পেয়ে যাবে 317 থেকে এক্স বাদ দিলে। আবার এখানে বলছে যে 233 টাকায় বিক্রি করলে সেম টাকা কিন্তু তার ক্ষতি হচ্ছে, অর্থাৎ কত টাকা ক্ষতি হচ্ছে, এক্স টাকা তার ক্ষতি হচ্ছে। এবং যেহেতু ক্ষতি হচ্ছে তাই 233 সঙ্গে এক্স টাকা যোগ করলে তুমি এখান থেকে ক্রয় মূল্য পেয়ে যাবে। দুটো ক্রয় মূল্যকে সমান করে দাও, এক্স এর ভ্যালু এখান থেকে পেয়ে যাবে। তো এক্স কে সমানের ডান সাইডে নিয়ে গেলে এখান থেকে পাবে কত 2x, আর এদিকে আসলে এখান থেকে 317 থেকে 233 বিয়োগ হচ্ছে, তাহলে এখান থেকে পাচ্ছ 4, এখানে 11 থেকে 3 বাদ দিলে 8, 11 থেকে 3 বাদ দিলে 8, হাতে 1, তো 84 হচ্ছে। এক্স এর ভ্যালু কত, 2 দিয়ে ভাগ করে দাও, এক্স এর ভ্যালু পাচ্ছ 42 টাকা, অর্থাৎ 42 টাকা তার কি হচ্ছে, 42 টাকা কিন্তু তার লাভ হচ্ছে, বা 42 টাকা যদি 233 টাকায় বিক্রি করে তার ক্ষতি হচ্ছে। তারপরে দেখো কোশ্চেন কি বলতে চাইছে, দ্রব্যটা 20% ক্ষতিতে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হবে। তার আগে এখান থেকে ফার্স্টে তোমাদের কস্ট প্রাইস অর্থাৎ ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য কত সেটা তোমাদের প্রথমে বার করতে হবে। ক্রয় মূল্য দুটো জায়গা থেকে বার করতে পারো, এখানে এক্স এর ভ্যালু পুট করে ক্রয় মূল্য বার করতে পারো, বা এখানে পুট করে বার করতে পারো, যেটা তোমাদের সুবিধা সেটা তোমরা করতে পারো। তো আমি এখানে পজিটিভটাকে প্রেফার করব, যেহেতু যোগ করা বিয়োগ করার থেকে যোগ করা কিন্তু সুবিধা, সেই কারণে সব সময় প্রেফার করবে যেটা যোগ আছে। তো এই ছোট ছোট ট্রিক্স গুলো তোমরা খেয়াল রাখবে, কারণ অনেক সময় এক্সামের প্রেশার এতটাই থাকে যে তাড়াহুড়ো করে করতে গিয়ে কিন্তু মাইনাস করাটা অর্থাৎ বিয়োগ করাটা আমরা ভুল করে ফেলি, কিন্তু যোগ করাটা বিয়োগ করা থেকে অপেক্ষাকৃত কম ভুল হয়। তাই সবসময় যোগ করাটা চেষ্টা করবে। এখানে যোগ করলে 3 আর 2 5, 4 আর 3 কত হবে 7, আর এখানে 2, তাহলে কস্ট প্রাইস কত পেলে, জিনিসটার কস্ট প্রাইস হলো 275 টাকা। 275 টাকায় তার যদি ক্ষতি হয়, 275 টাকা তার বিক্রয় মূল্য, এবং বিক্রয় সরি 275 টাকা তার জিনিসটা কেনা পড়েছে অর্থাৎ ক্রয় মূল্য, এবং কি করছে 20% ক্ষতিতে বিক্রি করছে, অর্থাৎ 100 টাকায় সে 20% যদি ক্ষতি হয় তাহলে বিক্রি করছে কত 80% টাকায়। তাহলে 275 এর 80% এর ভ্যালু বার করো। 80% সমান তোমাদের পড়ানো আছে অলরেডি। 80% মানে কত, 80% মানে 4 এর 5। তো যাদের পড়া আছে, যাদের এই চ্যানেলে আগের থেকে ক্লাস করতে, তারা 4 এর 5 ডাইরেক্ট পুট করবে। যদি সেটা না বুঝতে পারো তো 80/100 পুট করবে, করে কাটাকুটি করলে 4 এর 5ই আসবে। তো এখানে 5 দিয়ে কাটো, 5 5 25, 5 5 25, এখানে 4 50 200, আর 4 5 20, অ্যান্সার আসবে কত 220 টাকা। অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। যদি 20% ক্ষতিতে বিক্রি করে তাহলে কত টাকায় বিক্রি করবে, 220 টাকায় জিনিসটা বিক্রি করবে। চলে আসো পরের কোশ্চেনে। একটি ঘনক সব দিক লাল, একটা ঘনকের সব দিক কি বলেছে লাল করে 64টা একই মাপের ছোট ছোট ঘনক তৈরি করা হলো।
তাহলে কতগুলো ছোট ঘনক পাওয়া যাবে যার কোনো দিকে লাল করা রং থাকবে না। এখানে একটুখানি কোশ্চেনটা কারেকশন করে নেবে, যার কোনো দিকে লাল রং করা থাকবে না। এখানে একটুখানি কারেকশন করবে, লাল রং করা থাকবে না। তো এর ট্রিক্সটা কি, এখানে যে ফার্স্টে যে সংখ্যাটা বলেছে, যতটা এখানে কিউব বানাচ্ছে, যতটা ঘনক বানাচ্ছে, সেটাকে আগে ঘনমূল করো। তো ঘনমূল করলে কি পেয়ে যাবে, ঘনমূল করলে ছোট ছোট ঘনকের বাহুর দৈর্ঘ্য পাবে। তো 64-র ঘনমূল কত হবে, 4 হবে। এটা কি পেলে, এটা পেলে ছোট যে ঘনকগুলো, ছোট যে 64 ঘনক, ছোট ঘনকের বাহুর দৈর্ঘ্য, ছোট ঘনকের কি পেলে, বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলে। এবার এখানে কি বলছে, এখানে বলছে কোনো দিকে রং করা নেই এমন ঘনকের সংখ্যা বার করার সূত্র কি, সূত্র হলো 6 ইন্টু n-2 এর হোল স্কয়ার। এনটা কি, এন সমান হলো কিন্তু বাহুর সংখ্যা, সেই কারণে আগে ফার্স্টে বাহুর সংখ্যা বার করেছি। তো 6 ইন্টু এন মানে কত, 4, 4 - 2 এর স্কয়ার। তো 6 ইন্টু এখানে 2 এর স্কয়ার, তো 6 ইন্টু 2 এর স্কয়ার মানে কত, 4, 4 6 24টা ঘনক এমন থাকবে যার কোনো দিকে রং থাকবে না। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেনে। রহিম তার মাসিক আয়ের 20% গৃহস্থলীর প্রয়োজনে, বাকি আয়ের 15% বইপত্রে এবং বাকি আয়ের 30% পোশাকের পিছনে খরচ করে। আচ্ছা, এই টাইপের কোশ্চেন কিন্তু এর আগে অনেকবার করানো হয়েছে, ইম্পর্টেন্ট কোশ্চেন যেহেতু, সেই কারণে আমরা কিন্তু প্রত্যেকটা সেটে একটা করে এই টাইপের কোশ্চেন রাখি এবং এক্সামেও কিন্তু এই টাইপের কোশ্চেন তোমরা পাবে। তো এই টাইপের কোশ্চেন অলরেডি তোমাদের করানো হয়ে গেছে, আশা করবো প্রত্যেকের কাছ থেকে, যে ভিডিওটা পজ করে আগে নিজেরা করার চেষ্টা করবে। তো ধরে নিচ্ছি সেই ব্যক্তির মাসিক আয় কত, x টাকা ধরে নিলাম। এবার এখানে বলছে দেখো যে ফার্স্টে কি করছে, মাসিক আয়ের 20% গৃহস্থলীর প্রয়োজনে খরচা করছে। তো 100% এর মধ্যে 20% যদি সে খরচা করে, তাহলে বাকি থাকবে কত, 80%। তাহলে এখানে 80% মানে 80/100 এখানে গুণ করলে, তো এই টাকাটা কি হচ্ছে, গৃহস্থলীর কাজ করার পর এই টাকাটা তার হাতে এখনো পড়ে থাকছে। আচ্ছা, তোমরা এখানে 80% এর ভ্যালু যদি জানো, ফ্র্যাকশন ভ্যালু যে 4 এর 5, সেটাও এখানে গুণ লিখতে পারো 4 এর 5 আকারে, তাহলে সেটা তোমার ক্যালকুলেশনের সুবিধা হবে। যারা জানো না তারা 80/100 লিখবে। এরপরে দেখো এখানে বলছে বাকি যে টাকাটা পড়ে আছে, অর্থাৎ x ইন্টু 80/100, এই যে টাকাটা পড়ে আছে, এই টাকার 15% বইপত্রের কাজে খরচা করছে। তো যখনই এই টাকাটা বাকি থাকছে, এটাকেই তোমরা 100% হিসাবে কনসিডার করবে। তো 100% এর মধ্যে 15% কি করছে, বইপত্রের জন্য খরচ করছে, তাহলে বাকি থাকছে কত, 85%। তো এর সাথে আবার গুণ করে দাও 85/100। তো এই টাকাটা এখনো বাকি থাকছে গৃহস্থলীর কাজ এবং বই কেনার পরে। তারপর বলছে দেখো আবার বাকি আয়ের 30% সে পোশাক কেনার পিছনে খরচ করছে। তো 30% যদি খরচ করে, তাহলে বাকি থাকছে কত, বাকি থাকছে 70%। তো বাকি টাকা পড়ে আছে এত টাকা। এবার দেখো এর ভ্যালুই এখানে বলে দিয়েছে 9520। তো বাকি টাকার ভ্যালু কত বলেছে, 9520। এখানে ভ্যালু পুট করো, এবার এখান থেকে কাটাকুটি করলে অ্যান্সার পেয়ে যাবে, এক্স এর ভ্যালু পেয়ে যাবে যে তার মাসিক আয় কত। এখানে 0, এখানে 0 কাটলো, এখানে 100 কেটে গেল। এখানে 5 দিয়ে কাটো, 5 17 85, 5 দিয়ে কাটলে 5 20 100, 17 দিয়ে কাটো, 17 দিয়ে কাটলে 5 17 85, আর থাকছে 10 2 মানে 102, 6 17 102, এখানে 560 হচ্ছে। 7 দিয়ে কাটো, 7 8 56, 8 দিয়ে কাটো, 8 10 কে 80। তাহলে x এর ভ্যালু কত, x এর ভ্যালু দেখো এখানে গুণ করো, এখানে হচ্ছে 2, একটা দুটো তিনটে চারটে 0, 1 2 3 4, 20,000। তো অ্যান্সার হবে 20,000। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। ইজি কোশ্চেন। ভাজক কি বলেছে, 48। ভাগফল বলেছে 596। ভাগশেষ বলেছে কত, 10। ভাজ্য কত। এর মতো সোজা কোশ্চেন হয় না। তো আমরা ছোটবেলায় পড়ে এসেছি যে ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ এদের মধ্যে সম্পর্ক কি। তার আগে জানো যে কোনটাকে কি বলা হয়। মিডিলে যেটা থাকে, যাকে ভাগ করতে হয় তাকে বলা হয় ভাজ্য, যেটা দিয়ে ভাগ করা হয় তাকে বলা হয় ভাজক, যেটা বার হয় সেটাকে বলা হয় ভাগফল, আর কিছু যদি অবশিষ্ট পড়ে থাকে তাকে কি বলা হয়, তাকে বলা হয় ভাগশেষ। তাহলে ভাজ্য ইকুয়াল টু, একদম ছোটবেলার কোশ্চেন, ক্লাস 3-র কোশ্চেন এগুলো। ক্লাস 3 কেন, এখন ক্লাস 2-তে আছে সম্ভবত। তো যাই হোক, ভাজ্য সমান কি, ভাজ্য সমান ভাজক ইন্টু ভাজক ইন্টু ভাগফল, ভাজক ইন্টু ভাগফল
প্লাস ভাগশেষ, প্লাস কি ভাগশেষ, সেটাই এখানে করতে হবে। তো এখানে দেখো ভাজক কত বলেছে, ভাজক বলেছে 48, ভাগফল কত বলেছে, ভাগফল বলেছে 596, ভাগশেষ কত বলেছে, ভাগশেষ বলেছে এখানে 10। তো এখানে এই গুণ আর যোগ বিয়োগটা করে নেবে, করে নিয়ে অ্যান্সার কি আসছে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা জানাবে যে অ্যান্সারটা কি আসছে। চলে আসো পরের কোশ্চেন। 3টি ঘন্টা একসাথে বাজার পর যথাক্রমে এত মিনিট, এত মিনিট এবং এত মিনিট অন্তর বাজতে থাকলো। ঘন্টা 3টে পুনরায় একসাথে বাজার সময়, ঘন্টা 3টে পুনরায় একসাথে বাজার সময় পর্যন্ত প্রথম ঘন্টা মোট কতবার বাজবে। আচ্ছা, 3টে ঘন্টা ফার্স্টে একসাথে বাজলো, বাজার পরে প্রত্যেকটা ঘন্টা, একটা ঘন্টা বাজে 1.2 মিনিট পর, একটা ঘন্টা বাজে 1.6 মিনিট, আর একটা বাজে 2.7 মিনিট পর। তো এইভাবে বাজতে বাজতে কোনো একটা সময় আবার এই 3টে ঘন্টা একসাথে বাজবে। তো এই এই যে টাইম পিরিয়ড, মানে দুবার একসাথে বাজার এই মিডিলে যে টাইম পিরিয়ড, এই মিডিলের টাইম পিরিয়ডের মধ্যে প্রথম ঘন্টা যেটা 1.2 মিনিট অন্তর অন্তর বাজলো সেটা কতবার বাজবে সেটাই কিন্তু এখানে কোশ্চেনে জানতে চাইছে। তো ফার্স্টে কি করবে, এখানে 1.2, 1.6, 2.7 এই তিনটে সংখ্যাকে লসাগু বার করবে। তো লসাগু বার করার আগে পয়েন্টটাকে হটিয়ে নাও, পয়েন্ট হটালে এখানে হবে 10, এখানেও পয়েন্ট হটালে নিচে আসবে 10, এখানেও পয়েন্ট হটালে নিচে কত আসবে, নিচে আসবে এখানে 10। তো এখানে ভগ্নাংশের এলসিএম করো, ভগ্নাংশের লসাগু কি, উপরের লবের যে সংখ্যাগুলো সেগুলোর এলসিএম অর্থাৎ 12, 16 এবং 27 এদের লসাগু। তো এদের লসাগু করো, 2 দিয়ে ভাগ করো, ভাগ করলে এখানে হচ্ছে 6, 6 2 12, 8 2 16, এখানে 27, আবার 2 দিয়ে যাচ্ছে, 3 2 6, এখানে 4 2 8, এখানে 27, তারপরে যাচ্ছে কত দিয়ে, 3 দিয়ে, 3 1 কে 3, 4 3 9 27। তো এখান থেকে এলসিএম পেলে কত, এলসিএম পেলে 2 2 4, 3 4 12, 12 আর 4, 4 12 48, 48 সাথে 9 গুণ করো। তো এখানে 8 9 72, 2 হাতে 7, 4 9 36 আর 7 যোগ করলে কত হবে, 36 আর 7 যোগ করলে হবে 43, 36 আর 7 যোগ করলে এখানে আসছে কত, এখানে আসছে হ্যাঁ 43, 432। তো উপরের গুলো লসাগু করে পেলে কত, 432, নিচে 10 আছে তো 10-এর গসাগু। তোমাদের ভগ্নাংশের লসাগু করার নিয়ম কি, লবগুলো লসাগু আর হরগুলোর গসাগু। তো হরগুলোর গসাগু করলে এখানে 10ই পাবে। তো এখান থেকে পেয়ে যাচ্ছ কত, এখান থেকে পেয়ে যাচ্ছ, পয়েন্ট তুলে দাও 43.2, অর্থাৎ 43.2 মিনিট পর যদি কোশ্চেন দিত যে কত মিনিটের পর এই 3টে ঘন্টা একসাথে বাজবে, তো অ্যান্সার কি হবে, 43.2 মিনিট পর ঘন্টা 3টে একসাথে বাজবে। কিন্তু জানতে চাইছে যে ফার্স্ট যে ঘন্টাটা যেটা 1.2 মিনিট অন্তর অন্তর বাজলো, এই টাইম ইন্টারভ্যালের মধ্যে কতবার বাজবে। তো এটাকে ভাগ করে দাও, 43.2 কে 1.2 দিয়ে ভাগ করে দাও, এখানে পয়েন্ট পয়েন্ট উঠে গেল, 12 দিয়ে ভাগ করো, 12 দিয়ে ভাগ করলে 3 12 36, হাতে থাকছে 7, 6 12 72। তো কতবার বাজবে, 36 বার বাজবে। আছে দেখো অপশন এতে, অপশন এ এর সঠিক অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেন। একটা ব্যবসায়ী, কোশ্চেনটা ভালো কোশ্চেন, একটা ব্যবসায়ী কি করছে, ব্যবসায়ী 1 কিলোগ্রামের পরিবর্তে সে ভুল করে 1 কিলোগ্রাম এবং 250 গ্রাম মানে 1250 গ্রাম জিনিস সে দিয়ে দিচ্ছে, এবং সে কস্ট প্রাইসের ওপর, তার ক্রয় মূল্যের ওপর 25% সে লাভ করছে, লাভ করে সে দ্রব্যটা কিন্তু বিক্রয় করছে। তাহলে তার প্রকৃত লাভ এবং ক্ষতির হার কত। তো এখানে দেখো ফার্স্টে এখানে বলছে 1000 গ্রাম জিনিস যদি সে বিক্রি করে, তার উপরে যদি সে 25% লাভ করে, তাহলে তার লাভ কত হচ্ছে। তো 25% এর সাথে গুণ করে দাও, এখানে 0 0 কেটে গেল, তাহলে লাভ কত হচ্ছে, তার লাভ হচ্ছে 250 টাকা কিন্তু তার লাভ হচ্ছে। অথচ সে কিন্তু 1 কিলোর পরিবর্তে দিয়ে দিচ্ছে কত, 1 কিলো 250 গ্রাম, অর্থাৎ সে এই দিকে কত বেশি দিচ্ছে, 1250 গ্রামের থেকে 1 কিলো অর্থাৎ 1000 গ্রাম বিয়োগ করো, অর্থাৎ এই দিকে কিন্তু সে 250 গ্রাম জিনিস কিন্তু 250 একক জিনিস কিন্তু সে বেশি দিয়ে দিচ্ছে। তো এই দিকে লাভ করছে 250 একক, এদিকে আবার লস করছে 250 একক। তো দুটো নেগেটিভ হয়ে গেলে, মানে পজিটিভ আর নেগেটিভে কেটে এখান থেকে হয়ে যাচ্ছে কি 0, অর্থাৎ তার কোনো লাভ হচ্ছে না, কোনো ক্ষতি হচ্ছে না। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে, অর্থাৎ নো প্রফিট নো লস। চলে আসো পরের কোশ্চেন। একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে এত 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 মিটার বলা আছে, তাহলে সবচেয়ে বড় মাপের স্কেল
ঘরের 3টি মাত্রায় সঠিকভাবে মাপতে পারবে সেটা কত মিটারের স্কেল। তো এটা কি করতে হবে, জাস্ট এই যে 3টে ভ্যালু দেওয়া আছে এদের গসাগু বার করতে হবে। 363, 528 আর কি বলেছে 693, এদের কি করো, এদের গসাগু বার করো। তো ফার্স্টে 3 দিয়ে যাচ্ছে প্রত্যেককে, 3 একে 3, 3 দুয়ে 6, 3 একে 3, 3 একে 3, 2 2, 3 7 21, 3 6 18, 3 দুয়ে 6, 3 3কে 9, 3 একে 3। এবার দেখো এইটা 11 দিয়ে যাচ্ছে, 11 11 121 হয়, 11 একে 11, 6 থাকছে 6 16 হচ্ছে, আর 11 দুয়ে 22, 11 একে 11। এরপর আর এখানে ভাগ যাচ্ছে না, মানে এখান থেকে এইচসিএফ পেয়ে যাবে, অর্থাৎ গসাগু যাচ্ছে, গসাগু হচ্ছে কত 3 × 11 33। তাহলে সব থেকে বড় যে স্কেল তার মাপ হতে হবে কত 33 মিটার। অপশন এ এর কিন্তু সঠিক অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেন। 8টি পর্যবেক্ষণের গড় বলেছে কত 10.5। তারপর বলছে যদি 7টা পর্যবেক্ষণ এত 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 হয় তাহলে অষ্টম পর্যবেক্ষণটা কত। তো ইজি কোশ্চেন, গড় বলেছে কত 10.5, তাহলে 8টা পর্যবেক্ষণের টোটাল ভ্যালু কত হবে, এর সাথে 8 গুণ করে দাও, 8 গুণ করলে এখান থেকে পয়েন্ট উঠে গেল, 0 নিচে নেমে আসলো, 5 দুইয়ে 10, 5 দিয়ে কাটো, 5 দুগুণে 10, 5 একে 5, 2 দিয়ে কাটো, 4 দুইয়ে 8, অর্থাৎ 84 হবে টোটাল ভ্যালু, 8টার টোটাল ভ্যালু। এবার এখান থেকে এই সংখ্যাগুলো যোগ করো, 3 আর 15 যোগ করলে 18, 18 আর 7 যোগ করলে কত হয় 25, 25 আর 18 আর 7, হ্যাঁ 25, 25 আর 19 যোগ করো, 25 আর 19 যোগ করলে হবে 44, 44 আর 2 যোগ করলে হবে 46, আর 10 যোগ করলে হবে কত 56, 56 আর 20 যোগ করো, 56 আর 20 যোগ করলে হবে 76, 76 থেকে 3 বাদ দিয়ে দাও হবে 73, 73 এর সাথে 8 যোগ করো, 8 যোগ করলে হয়ে যাবে 81। তো 7টা সংখ্যার যোগফল কত হচ্ছে, যোগফল হচ্ছে 81, আর 8টা সংখ্যার যোগফল কত, 8টা সংখ্যার যোগফল হলো 84, বিয়োগ করে দাও, তাহলে অষ্টম সংখ্যা কত পেয়ে যাবে 84 থেকে 81 বিয়োগ করলে অ্যান্সার হচ্ছে কত 3। অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন। গোপাল কি করছে 90 কিলোমিটার পথ অতিক্রম করছে, সে 40 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে যাচ্ছে, কত ডিস্টেন্স 60 কিলোমিটার ডিস্টেন্স, বাকি যে দূরত্বটা থাকছে সেটা যাচ্ছে 60 কিলোমিটার পার ঘন্টায়। তো গোপালের গড় গতি কত ছিল। তো ফার্স্টে এখান থেকে টাইম বার করো যে 40 কিলোমিটার পার ঘন্টা বেগে যখন যাচ্ছিল তার টাইম কত সময় লাগছিল। তো কিভাবে বার করবো, সেই একই সূত্র, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তো টাইম সমান কি বলতে পারি, ডিস্টেন্স বাই স্পিড। তো এখানে ফার্স্টে টাইম বার করো, টাইম সমান কি, টাইম সমান ডিস্টেন্স, ডিস্টেন্স কত 60 কিলোমিটার যাচ্ছে, কত স্পিডে যাচ্ছে 40 কিলোমিটার পার ঘন্টা স্পিডে যাচ্ছে। একইভাবে পরের টাইমটাও বার করো, নেক্সট যে দূরত্বটা যাচ্ছে, তো নেক্সট দূরত্ব কত, প্রথমে চলে গিয়েছে 60 কিলোমিটার, টোটাল দূরত্ব কত 90 কিলোমিটার, তো 90 থেকে 60 বিয়োগ করো, বাকি থাকছে কত কিলোমিটার 30 কিলোমিটার ডিস্টেন্স। তো ডিস্টেন্স কত 30 কিলোমিটার, কত স্পিডে যাচ্ছে দেখো এখানে বলেছে 60 কিলোমিটার পার ঘন্টা যাচ্ছে, তো একে ভাগ করে দাও, ভাগ করে দিলে টাইম পেয়ে যাবে। তো টোটাল টাইম কত লাগছে, টোটাল টাইম এখান থেকে পেয়ে যাবে। তো 0 0 কাটলো, 0 0 এখান থেকে কাটলো, এখানে 2 দিয়ে কাটলে 3 2 6, 2 2 4, এখানে 3 1 3, 3 2 6, অর্থাৎ টাইম কত লাগছে 3/2 প্লাস হাফ, যোগ করলে এখান থেকে পাবে কত 4/2, অর্থাৎ 2 ঘন্টা কিন্তু টোটাল টাইম লাগছে তার যেতে। এবার এখান থেকে গড় দূরত্ব কিভাবে বার করবে, টোটাল ডিস্টেন্স কত, টোটাল টোটাল ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স কত, টোটাল ডিস্টেন্স 90 কিলোমিটার, টোটাল টাইম 2 ঘন্টা, তাহলে 90 কিলোমিটার পার ঘন্টা, 90/2 কিলোমিটার পার ঘন্টা অ্যান্সার হবে। তো এটাকে কাটাকুটি করলে 45, অর্থাৎ 45 কিলোমিটার পার ঘন্টা। দেখো কোন অপশন আছে, অপশন এতে আছে, অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন, ইজি কোশ্চেন। এখানে বলেছে দেখো x - 1/x, এর আগে সম্ভবত আগের সেট কিংবা তার আগের সেটে একটা কোশ্চেন ছিল, সেখানে পড়িয়েছিলাম x/1/x এর ভ্যালু লেখা ছিল 2, সেখানে আমি ধরে নিয়েছিলাম x এর ভ্যালু কত 1, 1 বসালে সেই সমীকরণ কিন্তু স্যাটিসফাই করছিল। কিন্তু এখানে x এর ভ্যালু 1 বসিয়ে দেখো স্যাটিসফাই করবে না, 1 - 1/1 মানে একই হবে, অর্থাৎ 0 চলে আসছে, অর্থাৎ এখানে কিন্তু x এর ভ্যালু 1 নয়। খেয়াল রাখবে এখানে কিন্তু মাইনাস আছে। তো এখানে বার করতে বলেছে কি, বার করতে বলেছে যে
এক্স এর পাওয়ার 4 প্লাস 1/x এর পাওয়ার 4 এর ভ্যালু কত বার করতে বলেছে। তো এখানে লেখো যেটার ভ্যালু বার করতে বলেছে x এর পাওয়ার 4 বাই 1/x এর পাওয়ার 4। তো x এর পাওয়ার 4 কে আমি এইভাবে লিখতে পারি x এর স্কয়ারের হোল স্কয়ার প্লাস 1/x স্কয়ারের হোল স্কয়ার। তো a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র আমরা পড়ে এসেছি কি, পড়ে এসেছি x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মাইনাস 2ab, মানে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি পড়ে এসেছি a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab। তো মাইনাস 2x স্কয়ার ইন্টু 1/x স্কয়ার। দেখো x স্কয়ার কেটে যাচ্ছে, তো আমি এখান থেকে সম্পূর্ণ এটাকে হটিয়ে দিলাম, এখানে শুধুমাত্র 2 রেখে দিলাম। এবার ফার্স্টে যে ভ্যালুটা বলেছে x মাইনাস 1/x, এখান থেকে আমি x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের ভ্যালু কত সেটা এখান থেকে বার করব। কিভাবে বার করব, দুটোকে আমি দু সাইডে সমানের দু সাইডে বর্গ করে দিচ্ছি। তো সমানের দু সাইডে বর্গ করে দিলে a মাইনাস b হোল স্কয়ারের সূত্রে এটাকে ভাঙবো, অর্থাৎ x মাইনাস 1/x কে। তো ভাঙলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মাইনাস 2, একইভাবে এখানে x ইন্টু 1/x হচ্ছে, এটা কেটে যাচ্ছে, কেটে গেলে এখানে শুধুমাত্র 2 পড়ে থাকছে, আর সমানের ডান সাইডে 2 এর স্কয়ার মানে কত 4 হচ্ছে। তো এখান থেকে x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের ভ্যালু কত পাচ্ছ 4, আর মাইনাস 2টা সমানের ডান সাইডে চলে গেলে যোগ হয়ে যাবে, অর্থাৎ 6 পেয়ে যাচ্ছে এখান থেকে ভ্যালু। তো এই ভ্যালুটা এখানে এখানে পুট করো। আচ্ছা এখানে এখানে একটুখানি ভুল হয়েছে, এখানে হোল স্কয়ার হবে a স্কয়ার প্লাস b স্কয়ার, এর সূত্র কি a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab, সেটাই আমি এখানে পুট করেছি। তো এখানে a স্কয়ার প্লাস x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের হোল স্কয়ার মাইনাস 2। তো এর ভ্যালু এখান থেকে পেলে কত 6, তো 6 এর স্কয়ার মাইনাস 2, 6 এর স্কয়ার কত 36, 36 থেকে 2 বিয়োগ করে দাও, পেয়ে যাচ্ছে কত 34। দেখো অপশন ডি তে আছে, অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন। একটা পরীক্ষায় যারা পাস করেছে তাদের মধ্যে মনিকার স্থান বলেছে প্রথম থেকে 16তম এবং শেষ থেকে কত বলেছে 10তম। তারপর বলছে দেখো এখানে 26 জন বালিকা, কোশ্চেনটা কিন্তু ভালো কোশ্চেন। তারপর বলছে দেখো 26 জন বালিকা পাস করেনি এবং বলছে পরীক্ষার দিন 5 জন অনুপস্থিত ছিল, তবে ওই শ্রেণীর বালিকার সংখ্যা কত। কোশ্চেনটা ভালো কোশ্চেন, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু ভুল করবে। কোথায় ভুল করবে সেটা আগে বলছি, তার আগে দেখো যে মনিকার স্থান যেটা বলেছে সেখান থেকে শ্রেণীতে যারা পাস করেছে তাদের টোটাল র্যাঙ্ক কত, মানে কতজন ছাত্রছাত্রী পাস করেছে সেটা এখান থেকে পেয়ে যাব। এখানে বলেছে মনিকা প্রথম থেকে 16তম, মনিকা ফার্স্ট পজিশন থেকে মনিকার র্যাঙ্ক এই জায়গায় আছে কে মনিকার র্যাঙ্ক প্রথম থেকে কত, প্রথম থেকে 16তম, এবং লাস্টের দিক থেকে মনিকার র্যাঙ্ক কত, মনিকার র্যাঙ্ক বলেছে 10তম। তো এখান থেকে টোটাল এই শ্রেণীতে টোটাল কতজন ছাত্রছাত্রী আছে সেটা বার করার রুলস কি, যে পজিশন দুটো বলেছে পজিশন দুটো যোগ করো, তার থেকে 1 বিয়োগ করে দাও। তো 16 আর 10 যোগ করলে কত হচ্ছে 26, 26 থেকে 1 বাদ দিলে হয়ে যাচ্ছে কত 25, অর্থাৎ 25 জন কি করেছে 25 জন ছাত্রী কিন্তু পাস করেছে, 25 জন ছাত্রী কি করেছে পাস করেছে। এবার এখানে বলছে দেখো যে 26 জন বালিকা পাস করেনি অর্থাৎ ফেল করেছে, পরীক্ষার দিন 5 জন অনুপস্থিত ছিল, তাহলে ওই শ্রেণীর বালিকার সংখ্যা কত। এবার এখান থেকে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কি করবে 25 আর 26 জন যারা পাস করেনি সেটা এখান থেকে যোগ করলো, আর 5 জন যারা অনুপস্থিত ছিল তারা এখানে যোগ করবে। যোগ করলে কত হচ্ছে 6 আর 5 11, 11 আর 5 কত হচ্ছে 16, 16 6 হাতে 1, 2 এর আগে 3, 3 আর 2 কত 5, 56 হচ্ছে। দেখো অপশন সি তে আছে, অপশন সি মার্কিং করবে, অ্যান্সার হয়ে যাবে ভুল। কেন অ্যান্সার ভুল হচ্ছে এবার এখানে ভালোভাবে খেয়াল করো। এখানে দেখো কি বলেছে, বলেছে 26 জন বালিকা পাস করেনি। তো এখানে বলেই দিচ্ছে যে এতজন পাস করেছে, যেটা আমি এখান থেকে পেলাম 25 জন পাস করেছে আর 26 জন পাস করেনি। তারপর বলছে পরীক্ষার দিন 5 জন অনুপস্থিত ছিল, তো 5 জন যারা অনুপস্থিত ছিল তারা তো এই 26 জনের মধ্যেই কাউন্ট হয়ে যাচ্ছে। তো 5 জন অনুপস্থিত থাকার অর্থ কি, তারা তো এমনিই পাস করেনি, তারা এই 26 জনের বালিকার মধ্যেই কাউন্ট হচ্ছে। সেই কারণে এই 5টা আমরা এখানে যোগ করব না, কারণ 5টা এই 26-এর মধ্যেই যোগ করা আছে অলরেডি। এটা জাস্ট তোমরা যাতে ভুল করো সেই কারণেই এই ইনফরমেশনটা দেওয়া আছে। তো এটা কি হবে 25 আর 26 যোগ হবে, 25 আর 26 যোগ করলে কত হবে 51, 51 জন এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এখানে প্রত্যেকটা অপশন ভুল আছে, অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে 51 জন। কারণ
26 জন যারা পাস করেনি, তোমরা এমনি স্কুলের কথা ভেবে দেখো, স্কুলে যখন ডিক্লেয়ার করবে যে 100 জন ছেলের মধ্যে বা ছেলে মেয়ের মধ্যে 60 জন পাস করেছে, 40 জন পাস করেনি, তো 40 জনের মধ্যে কারা পড়বে? যারা অনুপস্থিত ছিল বা যারা পরীক্ষায় এসে ঠিকঠাক লিখতে পারেনি, সবাই ওই 40 জনের মধ্যে পড়বে। তো সেই লজিকটাই কিন্তু এখানে অ্যাপ্লাই হচ্ছে। অ্যান্সার হবে কিন্তু 51 জন। কোশ্চেন ঠিকভাবে পড়বে কিনা কিন্তু অ্যান্সার করবে। আরেকটা কথা আবারও বলছি, যদি ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটাকে তোমরা লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে। লাইক করলে বুঝতে পারবো যে তোমরা কেমন ক্লাসের রেসপন্স রাখছো বা ক্লাস ঠিকঠাক দেখছো কিনা বা ক্লাসগুলো তোমাদের ভালো লাগছে কিনা। তাই বারবার বলছি ক্লাসটাকে কিন্তু অবশ্যই লাইক করবে এবং তোমার বন্ধু বান্ধবের মধ্যে ক্লাসটার লিঙ্ক কিন্তু শেয়ার করবে। চলে আসো পরের কোশ্চেন। দুটো বর্গক্ষেত্রের পরিসীমা বলেছে কত? 24 সেন্টিমিটার এবং 32 সেন্টিমিটার। এই বর্গক্ষেত্র দুটির ক্ষেত্রফলের সমষ্টি সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত? তো দুটো বর্গক্ষেত্রের পরিসীমা বলেছে। তো বর্গক্ষেত্রের পরিসীমা সমান আমরা কি জানি? 4 ইন্টু বাহু, এটা হলো বর্গক্ষেত্রের পরিসীমা। তাহলে প্রথম বর্গক্ষেত্র যার পরিসীমা 24 সেন্টিমিটার, তার বাহুর দৈর্ঘ্য কি হবে? একে 4 দিয়ে ভাগ করে দাও, ভাগ করে দিলে বাহু পেয়ে যাবে। একইভাবে 32 সেন্টিমিটার যার পরিসীমা, তাকেও 4 দিয়ে ভাগ করলে সেই বর্গক্ষেত্রে তোমরা বাহু পেয়ে যাবে। তাহলে বাহুর দৈর্ঘ্য কত কত পাচ্ছ? এটার থেকে পাচ্ছ 4 দিয়ে ভাগ করলে 4 6 24, আর এটা দিয়ে ভাগ করলে 4 8 32, অর্থাৎ একটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, আর একটা বাহুর দৈর্ঘ্য কত? 8 সেন্টিমিটার। এবার কি বলছে? এই বর্গক্ষেত্র দুটির ক্ষেত্রফলের সমষ্টি। তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? বাহুর স্কয়ার মানে 6 এর স্কয়ার, 6 এর স্কয়ার মানে কত? 36। একইভাবে এই 8 সেন্টিমিটার বিশিষ্ট বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হবে 8 এর স্কয়ার, 8 এর স্কয়ার মানে কত? 64। এদের যে ক্ষেত্রফল হচ্ছে, এই ক্ষেত্রফলের যে সমষ্টি, এর সমষ্টি করে যেটা হচ্ছে, তো 36 আর 64 যোগ করলে কত হচ্ছে? 100। এই সমান ক্ষেত্রফল বিশিষ্ট আরেকটা বর্গক্ষেত্র মানে 100 সেন্টিমিটার স্কয়ার সম্পন্ন আরেকটা বর্গক্ষেত্র আছে, তার বাহুর দৈর্ঘ্য। তো এখানে ক্ষেত্রফল বলে দিয়েছে, আরেকটা নতুন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলে দিয়েছে কত? 100 সেন্টিমিটার স্কয়ার। এর বাহুর দৈর্ঘ্য কত? বাহুর দৈর্ঘ্য আমি এ ধরে নিলাম। তো এ সমান কি হবে? √100। অ্যান্সার হবে 10, অর্থাৎ 10 সেন্টিমিটার হবে নতুন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন। একটা নৌকা স্রোতের অনুকূলে 36 কিলোমিটার পার ঘন্টা বেগে যায়, স্রোতের প্রতিকূলে 18 কিলোমিটার পার ঘন্টা বেগে যায়। যদি স্রোতের গতিবেগ 9 কিলোমিটার পার ঘন্টা হয়, নৌকার গতিবেগ কত? তো এর মতো ইজি কোশ্চেন হয় না, কারণ স্রোতের অনুকূলে যখন যাচ্ছে, সেটা নৌকার গতিবেগ, আমি নৌকার গতিবেগকে x কিলোমিটার ধরলাম। তো নৌকার গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ দেখো বলে দিয়েছে 9 কিলোমিটার। তো নৌকার গতিবেগ আর স্রোতের গতিবেগ যোগ হয় সব সময়। তো x প্লাস 9 কিলোমিটার পার ঘন্টা সমান কত? তার ভ্যালুই দেখো এখানে বলা আছে। অনুকূলের স্পিড 36 কিলোমিটার পার ঘন্টা, তো এখান থেকে x এর ভ্যালু ইজিলি পেয়ে যাবে। 9 সমানের ডান সাইডে চলে আসলে হয়ে যাবে 27 কিলোমিটার পার ঘন্টা। একইভাবে সেকেন্ড লাইন থেকেও বার করতে পারবে। প্রতিকূলের মানে কি? নৌকার বেগের থেকে বাদ হবে স্রোতের বেগ কত বলা আছে? 9 কিলোমিটার পার ঘন্টা। তো x মাইনাস 9 কিলোমিটার পার ঘন্টা ইকুয়াল টু কত ভ্যালু বলা আছে? 18 কিলোমিটার পার ঘন্টা। তো x সমান -9 সমানের ডান সাইডে চলে গেলে 18 আর 9 যোগ করলে কত হবে? 27। তো এখান থেকেও 27 পাবে, এখান থেকেও 27 পাবে, যেটা তোমরা যে কোনো একটা ধরেই তোমরা অ্যান্সার বার করতে পারবে। তো অ্যান্সার কি হবে? 27 কিলোমিটার পার ঘন্টা। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তোমাদের যেহেতু 50টা কোশ্চেন থাকবে, 50টা কোশ্চেন প্রত্যেকটাই কিন্তু টাফ হবে না, তার মধ্যে হয়তো 10টা কোশ্চেন একটু টাফ থাকবে, যেটা একটু ক্যালকুলেটিভ হবে। বাকি 40টা কোশ্চেন ইজি থাকবে। তার মধ্যে আরো ধরতে পারো আরো 10টা কোশ্চেন থাকবে তোমাদের একদম ইজি লেভেলে, যেমন এই কোশ্চেনটা, মানে দেখেই তোমরা সলভ করতে পারবে। চলে আসো পরের কোশ্চেন। দুটো সংখ্যার অনুপাত বলে দিয়েছে 2:3। সংখ্যা দুটি যদি দুটো সংখ্যা থেকে 12 বিয়োগ করি, তাহলে তাদের অনুপাত হয় কত বলেছে? অনুপাত হয় 5:8। সংখ্যা দুটো কত? আচ্ছা, এটা বেসিক পদ্ধতিতে এটা দেখাবো, আরেকটা দেখাবো তোমাদের রেশিও মেথডে। তো ফার্স্টে বেসিক মেথডটা দেখাচ্ছি। বেসিক মেথড কি? আমি সংখ্যাটা ধরে নিচ্ছি 2:3 রেশিও দেওয়া আছে, 2:3 রেশিও দেওয়া আছে। তো একটা সংখ্যা ধরছি আমি 2x, আরেকটা সংখ্যা ধরছি আমি 3x। এবার কি বলছে? এই দুটো সংখ্যা থেকে 12কে বিয়োগ করছে। তো 12 আমি বিয়োগ করে দাও, যা বলছে তাই করো। 12 বিয়োগ করে দাও, দেওয়ার ফলে রেশিও কি হচ্ছে? 5:8। তো রেশিও এখানে বসিয়ে দাও 5/8। এবার এখানে কোনাকুনি গুণ করো, x এর ভ্যালু বার করে এখান থেকে 2x আর 3x এর ভ্যালু বার করলেই অ্যান্সার বেরিয়ে আসছে। তো এখান থেকে বার করছি 8 2 16x মাইনাস 8 12 কত হচ্ছে? 96।
এখানে 3 5 15x আর 5 12 কত হচ্ছে -60। সমানের ডান সাইডে এক্স সমানের লেফট সাইডে এক্স কে নিয়ে গেলে 16x থেকে 15x বাদ দিলে এক্স হচ্ছে 96 কে ডান সাইডে নিয়ে আসলে 96 থেকে 60 বাদ দিলে কত হচ্ছে 36, অর্থাৎ x এর ভ্যালু কত পেলে 36। তো এখান থেকে 2x এর ভ্যালু কত, 2x এর ভ্যালু 2 × 36 মানে 72। 72 দেখো একটা অপশানেই আছে, সুতরাং বাকিটা বার করার দরকার নেই, এখানে সি মার্কিং করবে, নেক্সট কোশ্চেনে চলে আসবে। তোমরা এমনটা নয় 3x এর ভ্যালু বার করতে বসে গেলে 3 × 36 গুণ করলে 108, এই টাইমটা কিন্তু তোমাদের নষ্ট হবে। তো খেয়াল রাখবে যে ছোট ছোট টিপস গুলো এখানে বলা হচ্ছে, এগুলো খেয়াল রাখবে। যেই তোমাদের ফার্স্ট অ্যান্সার বেরিয়ে গেল সাথে সাথে অপশানের দিকে চোখ বোলাও, অপশানে দেখতে পাচ্ছ একটাই মাত্র অপশানে 72 আছে, সেই অপশানটা মার্কিং করো, বাকিটা বার করার দরকার নেই, নেক্সট কোশ্চেনে চলে যাও। এবার এখানে দেখাবো যে রেশিও মেথডটা কি। তো রেশিও মেথডটা দেখো, এখানে ফার্স্টে বলেছে 2:3, তারপরে 12 বিয়োগ করার পর রেশিও এসে দাঁড়াচ্ছে কত, রেশিও এসে দাঁড়াচ্ছে এখানে 5:8। এবার এখানে খেয়াল করো যে এই দুটোর মধ্যে, এই দুটো রেশিওর মধ্যে এখান থেকে দেখো যে ডিফারেন্স একই হচ্ছে কিনা। 5 আর 2 এর ডিফারেন্স কত 3, আর 3 আর 8 এর ডিফারেন্স কত হচ্ছে 5। যেহেতু ডিফারেন্স আলাদা হচ্ছে, এই ডিফারেন্সটাকে আমাদের সেম করতে হবে। সেম করতে গেলে কি করতে হয়, সেম করতে গেলে এখানে খেয়াল করো 2 আর 3 এর ডিফারেন্স কত 1, আর 5 আর 8 এর ডিফারেন্স কত, 5 আর 8 এর ডিফারেন্স 3। তো 3 দিয়ে এই প্রথম রেশিওটাকে গুণ করো, আর 1 দিয়ে দ্বিতীয় রেশিওটাকে গুণ করো। গুণ করলে দেখতে পাচ্ছ এখানে 3 2 কত হচ্ছে 6, আর এখানে 3 3 কত 9, আর নিচে 1 গুণ মানে যা আছে তাই থাকবে 5:8। এবার দেখো এদের ডিফারেন্স কত, এদের ডিফারেন্স 1, এদের ডিফারেন্স কত, ডিফারেন্স 1। এই 1 এর ভ্যালুটাই কিন্তু বলা আছে কত, 1 এর ভ্যালু বলা আছে 12। তোমাকে বার করতে বলেছে কি, বার করতে বলেছে সংখ্যা দুটো কি ছিল। তো এবার এখানে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যে ভুলটা করে, সেই ভুলটা কি, অরিজিনাল সংখ্যার ভ্যালু বার করতে বলেছে। তো 2 এর ভ্যালু 1 মানে 12, 2 মানে কত, 2 × 12 = 24, আর 3 এর ভ্যালু কত, 3 × 12, 3 12 36। তো দেখো এখানে 24 কিন্তু অপশানই আছে, 24 থেকে মেরে চলে আসবে, অ্যান্সার হয়ে যাবে ফুল। খেয়াল রাখবে যেহেতু আমি এখানে রেশিওটাকে তার সাথে কিছু মাল্টিপ্লাই করে গুণ করেছি, সুতরাং রেশিও আমি যেটা কাজ করব সেটা সব সময় কিন্তু পরিবর্তিত যে রেশিও, মানে যে রেশিওটাকে আমি চেঞ্জ করেছি সেই রেশিও ধরে আমি এখানে সলভ করব। অর্থাৎ সংখ্যা দুটোর ভ্যালু কোথা থেকে বার করব, এখান থেকে 6 × কত হবে, 1 এর ভ্যালু ভালো, তো 6 12 কত হবে 72, আর 9 এর সঙ্গে আবার এখানে 12 গুণ করো, 9 12 কত হচ্ছে 108। এটা কিন্তু খেয়াল রাখবে। তো রেশিও মেথড দেখিয়ে দিলাম, বেসিক মেথড দেখিয়ে দিলাম, যার যেটা ভালো লাগবে সে সেই প্রসেসে সলভ করবে। চলে আসো পরের কোশ্চেন। আচ্ছা, এখানে লাস্ট 3টে কোশ্চেন তোমাদের কিন্তু ভেন ডায়াগ্রামের উপরে রাখা হয়েছে, এরকম টাইপের কোশ্চেন কিন্তু তোমাদের থাকতে পারে, যার মধ্যে ছবিটা এখানে ফার্স্টে দেখে নাও। এখানে কি বলছে যে নিচের যে স্তম্ভটা বিগত 7 বছরে এক্স এবং ওয়াই দুটো পণ্যের লাখ, মানে এটা এই যে হিসেবগুলো দেওয়া আছে, এই যে 225 বা 200, এগুলো কিন্তু লাখ টন ইউনিটে দেখানো হয়েছে। স্তম্ভ চিত্রটা মনোযোগ সহকারে অধ্যয়ন করে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। ছবিটা এখান থেকে ভালোভাবে দেখে নাও। কোশ্চেন নেক্সট পেজে। তো নেক্সট পেজে আমি ছবিটা রেখে দিয়েছি, যেহেতু এখানে তোমাদের ক্যালকুলেশন করতে হবে। তো ফার্স্ট কোশ্চেন দেখো যে কোন বছরে বিগত বছরের তুলনায় এক্স এর উৎপাদন শতকরা বৃদ্ধি বা হ্রাস সর্বাধিক ছিল। কোশ্চেনটা ভালো কোশ্চেন। এবার এখানে এই বলেছে বলে 2014 15 16 17 18 19 20 সবকটারই তোমরা বৃদ্ধি হ্রাস বার করতে গেলে তোমার কিন্তু টাইম টেকেন হয়ে যাবে। তোমাকে করতে হবে কি, এখানে দেখো যে 4টে অপশন আছে সেই 4টে সালের জন্যই শুধুমাত্র বার করো। তো 2016 সালের জন্য আমি ফার্স্টে বার করছি, 2016 সালে কতটা বৃদ্ধি হয়েছে আগের বছরের তুলনায়, অর্থাৎ 2015 তুলনায়, সেটা আমি দেখি। তো কোনটার জন্য বলেছে, শুধুমাত্র এক্স এর জন্য। এক্স এর জন্য কি, সাদা ঘর, তাহলে 2015 এখানে ছিল মানে 200তে ছিল, আর 2016তে এক্স কোথায় গিয়েছে, 275 গিয়েছে, অর্থাৎ বৃদ্ধি পেয়েছে। তাহলে ছিল 200তে, বৃদ্ধি পেয়েছে কত 275, মানে বৃদ্ধি পেয়েছে কত 75 ইউনিট বৃদ্ধি পেয়েছে। একে বৃদ্ধি পায় কত, 100 বৃদ্ধি পায় কত, কাটাকুটি করো, এখান থেকে নিচে আসছে 2, 75/2 মানে কত হচ্ছে, 75/2 মানে 37.5% কি হচ্ছে, বৃদ্ধি হচ্ছে। তাই আমি ওপরের দিকে অ্যারো মার্ক করে রাখলাম। এবার চলে আসো নেক্সট অপশন কি আছে। নেক্সট অপশন আছে দেখো 2018। তো 2017 থেকে 2018 এক্স এ কত বৃদ্ধি হয়েছে, দেখো 2017 এখানে ছিল মানে 150তে ছিল,
2018-তে কোথায় আছে দেখো 250-তে আছে, তাহলে বৃদ্ধি পেয়েছে। তাহলে 2018-তেও কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। ছিল কত, ছিল 150-তে, হয়েছে কত 250, কত বেড়েছে 100 বেড়েছে। একের মধ্যে কত, 100-র মধ্যে কত, 0 0, এখান থেকে কাটো, 5 দিয়ে কাটলে 3 5 15, 5 2 10, অর্থাৎ 200/3%। 200/3% মানে এখান থেকে 150 ছিল, সরি এখানে একটুখানি ভুল হচ্ছে, 150 ছিল আর এখানে হবে, এখানে ছিল 200, আমি ওটা ওয়াই ধরে ফেলেছি ভুল করে। তো 150 থেকে একটুখানি কারেকশন করবে, এখানে ছিল 150 2017-তে, 150 থেকে বেড়ে কত হয়েছে, বেড়ে হয়েছে 200, তাহলে কত বেড়েছে, 50 বেড়েছে। একের মধ্যে কত, 100-র মধ্যে কত, 0 0 কাটলো, 5 দিয়ে কাটো, 3 5 15, 5 2 10, অর্থাৎ 100/3%, 100/3% মানে 33.33% কি হচ্ছে, বৃদ্ধি হচ্ছে। চলে আসো তারপরে অপশন সি তে কি আছে, 2017। 2017-র রেসপেক্টে দেখো, 2017টা বার করতে বলেছে, তার মানে 2016-র রেসপেক্টে তোমাকে দেখতে হবে। 2016-তে এক্স ছিল এই পজিশনে, 2017-তে এক্স আছে এই পজিশনে, মানে 2016-তে ছিল 275, 2017-তে এক্স আছে কত, 150-তে এক্স আছে, তাহলে কি হয়েছে, কমেছে। তো 275-এর থেকে কত কমেছে, কমেছে 75, আর তার সাথে 50 যোগ করো, মানে কমেছে 125 ইউনিট কমেছে, ইন্টু 100, একের মধ্যে কত, 100-র মধ্যে কত। তো এখান থেকে কাটাকুটি করো, কাটাকুটি করলে 25 দিয়ে কাটলে 5 2500, 25 দিয়ে কাটলে 8 আর 3 11, 11 25, মানে 500/100 ভাগ করলে এখানে 45 পয়েন্ট সামথিং তুমি এখানে পাবে, 45 পয়েন্ট এখানে 4 এরকম সামথিং কিছু একটা আসবে, এবং এটা কিন্তু হ্রাস পাচ্ছে। আর এবার লাস্ট বার করো 2020, তার মানে 2019-এর রেসপেক্টে। 2019-এ কি ছিল দেখো, 2019-এ এক্স এর পজিশন এখানে ছিল, মানে 175-এ ছিল, আর 2020-তে কি হচ্ছে, এখানেও কিন্তু হ্রাস পাচ্ছে, অর্থাৎ 125-এ নেমে এসছে। তো ছিল কত, ছিল 175-এ, নেমে এসছে কত, 125, মানে কত ঘাট নামছে, 50 ঘাট নামলো। একের মধ্যে কত, 100-র মধ্যে কত, এখানে কাটাকুটি করো, কাটাকুটি করলে 25 দিয়ে 2, 25 দিয়ে কাটলে হবে 7, তাহলে এখানে 200/7%, 200/7% মানে হবে কত, 28 পয়েন্ট সামথিং পার্সেন্টেজ আসবে, এবং সেটা হ্রাস পাবে। এবার দেখো এই যে ভ্যালুগুলো, এই ভ্যালুগুলোর মধ্যে সব থেকে বড় ভ্যালু কোনটা, সব থেকে বড় অথবা সব থেকে কম। তো এখান থেকে দেখো সব থেকে এখানে কম ভ্যালু, সব থেকে বড় ভ্যালু হলো 45.4। তো সব থেকে বড় ভ্যালু কোনটা, 45.4। তো সেটা কি হচ্ছে, হ্রাস পাচ্ছে, সেটা কোন সালে, 2017 সালে হ্রাস পাচ্ছে। তো অ্যান্সার হবে অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার। চলে আসো পরবর্তী কোশ্চেন, এখানে বলেছে প্রদত্ত বছরগুলোতে অয়ের গড় উৎপাদন কত ছিল। তো দেখো এখানে অয়ের গড় উৎপাদন কত ছিল, এখানে ফার্স্ট বছরে ওয়াই মানে কি, কালোটাকে ওয়াই ডিনোট করছে, তো ফার্স্ট বছরে ছিল 225, লেখো 225। তারপরে সেকেন্ড বছরে দেখো, সেকেন্ড বছরে ওয়াইয়ের পজিশন এখানে, মানে 2015-তে কত ছিল, 150 ছিল, লেখো 150। তারপরে দেখো 2016-তে ওয়াইয়ের পজিশন এখানে, মানে 250, তো যোগ করো 250 এর সাথে। তারপরে দেখো 2017-তে 150, তো এর সাথে আবার 150 যোগ করো। তারপর 2017 পরে চলে আসো 2018-তে ছিল 250, আবার যোগ করো এর সাথে 250। 19-এ ছিল কত, 19-এ ছিল 200, এর সাথে যোগ করো আবার 200, এবং 2020-তে এসে এর পজিশন কত, এখানে মানে 175, তো এর সাথে যোগ করো 175। এগুলো টোটাল যোগ করবে, যোগ করে এখানে কি বলছে, গড় উৎপাদন, তাহলে কটা হচ্ছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, এগুলোকে যোগ করে 7 দিয়ে ভাগ করো, 7 দিয়ে ভাগ করলে তোমাদের অ্যান্সার আসবে কত, অ্যান্সার আসবে 200 লাখ টন অ্যান্সার আসবে, বাড়িতে যোগ করে নেবে, অপশন ডি এর সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন, 2014-15 সালে দুটো পণ্যের, আচ্ছা 2014, 15 এবং 16 সাল, এখানে এক্স এবং ওয়াই পণ্যের মোট উৎপাদন তোমরা যোগ করে বার করবে। তারপর বলেছে 2018, 19 এবং 20 এই 3টে সালের এক্স এর উৎপাদন বার করবে, বার করার পরে তাদের রেশিও কত আসছে সেই রেশিওটা বার করবে, বার করে অ্যান্সারটা কি আসবে সেটা তোমাদের কমেন্ট বক্স থেকে আমি জানতে চাই।
কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। একটা কাজ তোমাদের হোমওয়ার্ক দিলাম, একটা অঙ্ক, এটা হোমওয়ার্ক থাকবে, অ্যান্সার কি আসবে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ক্লাস ভালো লাগলে অবশ্যই ক্লাসটাকে তোমরা লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে। আজকের ক্লাস এই পর্যন্ত ছিল। যদি কোনো কোশ্চেনে কোনো প্রকার ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, তাহলে আমরা সেই ডাউটটা পরবর্তী ক্লাসে তোমাদের ক্লিয়ার করার চেষ্টা করব। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি, আজকের ক্লাস এই পর্যন্ত। নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।